আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স অ্যানালিস্ট অ্যাঙ্গেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল মান্না। প্রতি সপ্তাহের সব খেলাধুলা ক্রিকেটের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। এটা প্রতি সপ্তাহে আমাদের বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর পর্দায় আপনারা দেখতে পাবেন। আমাদের সাথে এই উইকের অ্যানালাইসিস নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজল প্রতীক ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই, স্বাগতম। আমাদের এই আজকের নতুন শোতে আপনাকে আমরা পেয়েছি। আমরা শুরু করতে যাই প্রতীক ভাই, বাংলাদেশ এবং পাকিস্তানের যে লাস্ট যে টি-20টা শেষ হলো, এখানে বাংলাদেশ 2-1 জিতেছে। ফার্স্টের দুইটা টি-20 খুব ভালো পারফরমেন্সের পরে আমরা দেখেছি থার্ড টি-20তে আবার সেই আগের রোগ যেটা আমরা ভুলি, ওখান থেকে আমরা মোটামুটি যেটা শেষ করেছি 2-1 সিরিজটা জিতেছি। এছাড়া আরেকটা জিনিস আপনার সঙ্গে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে রিসেন্ট আমরা যেটা জেনেছি যে এশিয়া কাপের নতুন শিডিউল হয়েছে এবং সেই নতুন যে সূচি, সেখানে কিন্তু বাংলাদেশ এর আগে একটা প্র্যাকটিস টাইপের সিরিজ খেলতে যাচ্ছে, যে যতদূর আমরা শুনেছি এটা হয়তো নেপালের সঙ্গে অথবা নেদারল্যান্ডের সঙ্গে। সো ওভারঅল আপনার কাছে জানতে চাওয়া। আচ্ছা, প্র্যাকটিসটা বেশি দরকার এই জন্য যে আমরা লাস্ট যেবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে দেশের মাটিতে সিরিজ জয়লাভ করি, তার পরবর্তীতে এই ইউএইর মাঠেই টি-20 বিশ্বকাপে আমাদের একটা ভরাডুবি হয়। ওখান থেকে হয়তো আমরা ক্রিকেট বোর্ড বলি বা টিম ম্যানেজমেন্টের বলি একটা ভয়ের জায়গা কাজ করছে যে আমরা একটা ইলিউশনে ভুগছি কিনা। তো রিয়েলিটি চেকের জন্য হয়তো একটা সিরিজ আয়োজনের কথা বিসিবি ভাবছে। এখন সেখানে অপোনেন্ট হিসেবে কাদেরকে পাবো, এটা একটা চিন্তার বিষয়, ব্যাপার আছে, ইস্যু রয়েছে। তো এখন নেপাল বা নেদারল্যান্ডস যেই টিমই হোক, আসলে এখন মানে ডিপেন্ড করবে যে আপনি কিরকম উইকেটে খেলছেন। আপনি যদি ওই টিম ডেকে এনে আবার যেই উইকেটে পাকিস্তানের সাথে খেলা হয়েছে একইভাবে আপনি খেলার কথা ভাবেন, তাহলে আসলে খুব একটা বেশি সুবিধা হবে বলে আমার মনে হয় না। কিন্তু যদি টু উইকেটে খেলা হয় এবং নেদারল্যান্ডস বলি নেপাল বলি, তারা অ্যাসোসিয়েট নেশন হলেও, অ্যাসোসিয়েট ক্রিকেটিং নেশন হলেও দুটো টিমে কিন্তু বেশ কিছু এক্সপ্লোসিভ ব্যাটসম্যান রয়েছে। সো বোলারদের ওই চ্যালেঞ্জের জায়গাটা তারা কিন্তু ফেস করবে। যদি ট্রু উইকেটে খেলা হয়, এটা যদি আপনি সিলেট বা চিটাগং এ অ্যারেঞ্জ করতে পারেন কোনোভাবে। আমরা যদি একটু ইন্টারাপ্ট করা, সেটা হচ্ছে যে লাস্ট যতবার আমরা এই দুইটা টিমের সঙ্গে খেলেছি বিভিন্ন সিরিজ কিংবা বড় টুর্নামেন্টে, এদের সঙ্গে কিন্তু পা হরকানোর রেকর্ডও আমাদের রেকর্ড রয়েছে। নেদারল্যান্ডস এর কাছে তো আমরা লাস্ট 50 ওভারের বিশ্বকাপে ম্যাচ হেরেছিলাম কলকাতার মাঠে স্লোয়েস্ট উইকেটে। টি-20 তে আমরা হারের একটা বড় চান্সেস ছিল আমাদের নেপালের সাথে। হ্যাঁ, তো সেই জায়গায় বলছি আমি, আপনি যদি নেদারল্যান্ডস এর স্কোয়াডের দিকে দেখেন, সেখানে ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ডস, বাস ডিলিট, অবশ্যই এরকম কোয়ালিটি ব্যাটার রয়েছেন। সো উইকেটটা যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে আমি পাকিস্তান বাংলাদেশ সিরিজের অ্যানালাইসিসে বলছিলাম যে বোলাররা প্রপার চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা। তো সেই সন্দেহের জায়গাটা কিছুটা দূরীভূত হবে যদি বোলাররা সেরকম কন্ডিশনে খেলে। সো আমার মনে হয় নেদারল্যান্ডস হোক নেপাল হোক, যে কোনো একটা সিরিজ যদি আয়োজন করা যায় এবং সেটা যদি ট্রু ব্যাটিং উইকেটে আয়োজন করা যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে লাইক আমরা দুবাইতে যদি খেলা হয়, ওখানেও দুবাইতে খেলা হলে হ্যাঁ উইকেট, দুবাইতে খুব একটা বেশি রান না হলো, শারজাতে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের এই সিরিজে বেশ রান হয়েছে, আবুধাবিতেও রান হয়ে থাকে। এখন দুবাইতে রান কম হলেও আপনার মিরপুরের উইকেটের চেয়ে বেশি রান হবে। সো মানে সিরিজটা আয়োজন করলে ওখানে যেমন উইকেটে খেলা হবে তেমন উইকেটে যেন খেলা হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেটা আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের এই টোটাল সিরিজে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে ছোট্ট করে সামারি আকারে। ব্যাটিং খুবই বড় কনসার্নের জায়গা। মিডল অর্ডার আমার কাছে পুরোটাই ফাঁকা মনে হয়েছে সত্যি কথা বলতে গেলে। আমরা শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেককে দিয়ে মিডল অর্ডারের মানে রোলটা প্লে করিয়েছে। হ্যাঁ, যারা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে থাকে ফিনিশিং রোলে অভ্যস্ত। তো নতুন যদি একটা সিরিজ আয়োজন করা হয়, সেই ক্ষেত্রে আমরা হয়তো মিডল অর্ডারের ব্যাকআপ প্লেয়ার আমাদের অ্যাভেলেবল অপশন যারা হতে পারেন, দ্যাট কুড বি ইদার মেহেদী হাসান মিরাজ আর মাহিদুল ইসলাম অঙ্কন, বা আপনি যদি চান নুরুল হাসান সোহানকেও ট্রাই করে দেখতে পারেন। এখন একটা বিষয় কি, যে আমাদের দেশের ক্রিকেটিং কালচারটাই এমন, টিমের বাইরে যারা থাকে তারা সবসময় বেটার অপশন মনে হয়। নুরুল হাসান সোহানকে একই কথা হচ্ছে, এবং উনি যদিও এখনো টিমে ডাক পাননি, কিন্তু উনার টেকনিক, খেলার ধরন নিয়ে আমার সবসময় একটা প্রশ্ন রয়েছে যে কোয়ালিটি বোলিং এর এগেইনস্ট উনি কেমন খেলতে পারবেন। মেহেদী হাসান মিরাজের কথা আমি বারে বারে বলে আসছি একটা কারণে, উইকেটটা যদি আপনার মানে 160 থেকে 70 রানের উইকেট হয়, সেই ক্ষেত্রে নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ খুব ভালো অপশন হতে পারেন, কারণ উনি কিছুটা ধরে খেলতে পারেন এবং উনি স্কোয়ার অফ দ্য উইকেট খুব ভালো খেলতে পারেন। যেই পিচে আপনার স্পিনারদের অ্যাসিস্ট্যান্ট থাকবে, সেখানে আপনি
আপনি লেট কাট বলেন, সুইপ শট বলেন, স্লক সুইপ বলেন, এই শটগুলো মিরাজ কিন্তু খুব ভালো খেলে অভ্যস্ত। মাহিদুল ইসলাম অঙ্কন ইন্টারন্যাশনাল সার্কিটে এখনো কিন্তু উনি এক্সপোজড হননি। নুরুল হাসান সোহানের টেকনিক বা কোয়ালিটি বোলিং এর এগেইনস্ট ওনার সার্ভাইভ করার অ্যাবিলিটি নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আর আমি একটা জিনিস অ্যাড করতে চাই, নুরুল হাসান সোহানও কিন্তু লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে আসছে, উনিও কিন্তু উপরের দিকে খুব বেশি ব্যাট করার এক্সপেরিয়েন্স ওনার অনেক। হ্যাঁ, আমরা কিন্তু ঢুকছি আসলে ইনফ্যাক্ট যদি বলি যে আপার মিডল অর্ডারে উপরের দিকে 3-4-এ আমরা কিন্তু আসলে আমাদের ভালো কোনো পারফরম্যান্স, যেটা আপনি বলছিলেন যে মিরাজ হয়তো একটা ভালো সলিউশন হতে পারে বা তাওহিদ হৃদয়ের ব্যাকআপ হতে পারে। এখন আসলে আমি ওই খুব হুটহাট চেঞ্জ করার পক্ষপাতী না, যেহেতু তাওহিদ হৃদয়কে আমরা ক্যারি করেছি, খারাপ করলেও ক্যারি তো করা হয়েছে, এবং এরকম একটা মেজর ইভেন্টের আগে খুব বড় রদ বদলের পক্ষপাতী আমিও না। তাওহিদ হৃদয় হয়তো ব্যাট করবেন, বাট একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে আমরা হয়তো ইদার মেহেদী হাসান মিরাজ বা মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখতে পারি। তবে আমার মতে মেহেদী হাসান মিরাজকে যদি এই সিরিজটা আয়োজন করা হয় তাহলে আমি দুটো চেঞ্জ অবশ্যই দেখতে চাইবো। একটা হচ্ছে টপ অর্ডারের সৌম্য সরকারের ইনক্লুশন, আর একটা হচ্ছে নাম্বার 4 এ মেহেদী হাসান মিরাজ। এই দুইজনকে 3টা করে যদি টি20 খেলা হয় বা 5টা টি20 যদি খেলা হয়, বিসিবির অ্যাকশন প্ল্যানটা এমন হওয়া উচিত যে মূল ওপেনার আপনাকে একটু ঝালিয়ে দেখা, মূল ওপেনার হচ্ছে আপনার দুইজন, তানজিদ হোসেন তামিম আর পারভেজ হোসেন ইমন। তাহলে ধরুন যদি 5টা টি20 হয়, 3টা ইমন খেললো, 2টা তামিম খেললো, তাহলে তারা ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকলে আর আপনার ব্যাকআপ ওপেনারের প্ল্যানে যারা থাকবেন এটা ইদার সৌম্য সরকার বা নাইম শেখ, তাহলে আপনি তাদেরকে আবার 3টা 2টো করে খেলাতে পারলেন। একইভাবে মিডল অর্ডারে হয়তো তাহিদ হৃদয়কে আপনি 2টো ম্যাচ খেলালেন, তাহলে উনিও ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকলেন, বাকি 3টা ম্যাচের মধ্যে আপনি মিরাজ আর অঙ্কনকে হয়তো বাইরে করে দেখা যেতে পারে। আমরা ঘুরে ফিরে কিন্তু আসলে নতুন ভাবে মাঝখানে যে সিরিজটা আয়োজন করতে যাচ্ছে এশিয়া কাপের আগে, ওটা নিয়ে কথা বলছিলাম, 11 নিয়ে কথা বলছিলাম। একটু দর্শকদের জানিয়ে দিতে চাই, অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশ এবং হচ্ছে বাংলাদেশের যারা এশিয়ান কান্ট্রি তাদেরকে নিয়ে যে এশিয়ান টুর্নামেন্ট যেটা হয় ক্রিকেটের, এশিয়া কাপ বলিয়ে থাকি আমরা, এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর থেকে, যেটা ইন্ডিয়ার পরিবর্তে এখন ইউএই তে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং খেলাটা ফার্স্ট খেলা আফগানিস্তান এবং হংকং এর খেলা দিয়ে শুরু হচ্ছে 9 তারিখে, এবং বাংলাদেশ তাদের প্রথম খেলা হংকং এর বিপক্ষে খেলছে। এবং প্রতীক ভাইয়ের কাছে জানতে চাওয়া, আমরা 11 নিয়ে কথা বলবো প্রতীক ভাই, কিন্তু তার আগে যেটা জানতে চাওয়া, এই হংকং এর বিপক্ষে কিন্তু বাংলাদেশের একটা বাজে রেকর্ড আছে। হ্যাঁ, 2014 টি20 বিশ্বকাপে আমরা হংকং এর বিরুদ্ধে কোয়ালিফাইং স্টেজে ম্যাচ হেরেছিলাম, এবং খুব লাকিলি বাই ভার্চু অফ নেট রান রেট আমরা পরের রাউন্ডে প্রসিড করি। মানে সেখানে আপনার নেপাল, হংকং, বাংলাদেশ 3টা টিমের পয়েন্টের সমান ছিল, শুধুমাত্র মানে বেটার রান রেটের বদলতে আমরা হচ্ছে পরের রাউন্ডে খেলি। সো অবশ্যই এরকম অ্যাসোসিয়েট নেশনের বিরুদ্ধে আমাদের কিন্তু ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। সো খেলতে গেলে অনেক সাবধানে খেলতে হবে। আপনার হংকং এ কিন্তু বেশ কিছু কোয়ালিটি ব্যাটার রয়েছেন, আপনার বাবার হায়াত রয়েছেন, নিজাকাত খান রয়েছেন, আনসুমান রাত রয়েছেন। রিসেন্ট টাইমে কিন্তু ওনারা এশিয়া কাপের মানে 11 অ্যানাউন্সমেন্ট করার আগে, মানে 15 স্কোয়াড অ্যানাউন্স করার আগে ওনারা কিন্তু আরো কিছু প্লেয়ার ইনক্লুশন করেছেন, যারা আসলে কিন্তু ওনাদের সার্কিটেই ছিল না অনেক দিনে, যেটা নিয়ে কথাও হচ্ছে। জি জি। তো আর তারা কোচ হিসেবে শ্রীলঙ্কান কুশাল সিলভাকে রিক্রুট করেছেন। সো আমি যদি বলি, আপনি যদি বাংলাদেশের গ্রুপটার দিকে তাকান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং। হংকং যদি কোনো একটা ম্যাচ জিততে চায়, শুনতে খারাপ লাগলেও সত্যি, হয়তো তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, কারণ আফগানিস্তানের টি20 সেটআপ খুবই ফর্মিডেবল। তাদের সামনে হংকং আসলে কতটুকু দাঁড়াতে পারবে এটা নিয়ে প্রশ্ন রয়েছে। শ্রীলঙ্কার স্পিনটা খুব শক্তিশালী, বিশেষ করে তাদের মিস্ট্রি স্পিনার রয়েছেন ইন টার্মস অফ মাহেশ থিকসানা এন্ড ওয়ানিন্দু হাসারাঙ্গা। তো এই টাইপের স্পিনারদের কোন অ্যাসোসিয়েট নেশন কেমন ফেস করতে পারবে সেটাও আমার কাছে একটু প্রশ্নের বিষয়। সুযোগ যদি থেকে থাকে একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে হয়তো তারা টার্গেট করবে, এই জন্য আমাদেরকে খুব সাবধান থেকে ম্যাচটা খেলতে হবে। এবং হংকং এর সাথে কিন্তু আমাদের প্রথম ম্যাচ, কোনোভাবে যদি অঘটন ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু টুর্নামেন্টে ব্যাক করা আমাদের জন্য অনেক কষ্টের বিষয় হবে। আর এক্ষেত্রে আমরা অনেকের আলোচনায় দেখছিলাম যে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে, যেটাকে আমরা যদি বলি হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা। তো এছাড়া বাকি টিমগুলো কিন্তু আসলে অনেক বেশি স্ট্রং। আমি কথাটার সাথে সম্পূর্ণভাবে একমত না। আরেকটা গ্রুপে কারা রয়েছে? ইন্ডিয়া, পাকিস্তান, ইউএই, ওমান। তা পাকিস্তানকে তো আমরা নিজেদের দেশের মাঠে সিরিজ হারিয়েছি, তাহলে তো আমার কাছে ওটাই ইজি মনে হয়। কমফোর্টেবল একটা গ্রুপটা যদি এমন হতে পারতো, বাংলাদেশ, পাকিস্তান, ইউএই, ওমান, এমন তো হতে পারতো, তখন বলতে পারতাম যে এটা একদম কমন ইজি হয়ে গেছে। এখন হচ্ছে আমার কাছে যে গ্রুপটা রয়েছে বাংলাদেশ, এটাকে আমার গ্রুপ অফ ডেথ মনে হচ্ছে। কারণ বাংলাদেশ বলে, শ্রীলঙ্কা বলে, আফগানিস্তান বলে, 3টা টিমের মধ্যে যে কোনো 2টো টিম যাবে। আপনি ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপটাই দেখেন, সেখান থেকে হয়তো ইন্ডিয়া পাকিস্তানই প্রসিড করবে, তাহলে অবশ্যই বাংলাদেশের গ্রুপটাই কঠিন। এবং আমার মানে এটা নিয়ে একটা আসলে কথাও রয়েছে যে বিগত যে কয়বার এশিয়া কাপ আয়োজিত হয়েছে প্রত্যেকবার গ্রুপিংটা এভাবে করা হচ্ছে, যে
ইন্ডিয়া পাকিস্তান একটা গ্রুপে, বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান আরেকটা গ্রুপে, এবং ইন্ডিয়া পাকিস্তানের জন্য ম্যাচ বেশি হয়, টুর্নামেন্টে প্রফিট বেশি আসে, এই জন্য হয়তো মানে এরকম ফিক্সচারটা রেডি করা। কিন্তু আসলে ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় প্রপার যেটা গ্রুপিং, আমরা যদি যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখি লটারি বেসিসে গ্রুপিংটা করা হয়, প্রত্যেক ক্যাটাগরি থেকে একটা করে টিম এক একটা গ্রুপে থাকবে, এরকম ভাবে গ্রুপিং করা হলে আমার মনে হয় টুর্নামেন্ট গুলো আরো জমজমাট হয়। এটা অনেকটা একঘেয়েমি কাজ করছে। বিগত যে কয়বার আমরা এশিয়া কাপ দেখেছি প্রতিবার বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এক গ্রুপে, ইন্ডিয়া পাকিস্তান সব টাইমে এরকমই হচ্ছে, কারণ পাকিস্তান এবং ইন্ডিয়াকে আসলে হয়তো সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়ার জন্য তারা তো আসলে যে মেজর টুর্নামেন্ট গুলো ছাড়া মুখোমুখি হচ্ছে না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা বারে বারে আয়োজন করার জন্যই তো আসলে আমরা আসলে এশিয়া কাপ নিয়ে প্রি এশিয়া কাপের কিছু ডিসকাশন করছিলাম। তো এক্ষেত্রে আপনার কাছে আবার একটু জানতে চাও, এশিয়া কাপে বাংলাদেশের রিসেন্ট টাইমে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ টি-20 খেলেছে, পাকিস্তানের সঙ্গে টি-20 খেলেছে, এই টোটাল টিমটা কিন্তু ঘুরে ফিরে দুই একটা মানুষের ইনক্লুশন এবং অ্যাড রিমুভ হয়েছে আমরা যদি বলি। তো এশিয়া কাপে আপনি কোন কোন প্লেসে কি কি চেঞ্জ চাচ্ছেন? মিডল অর্ডারে আমি একজন ব্যাকআপ খুব মানে ওপেনিং পেয়ারে আপনি তানজিদ তামিম এবং পারভেজ ইমন থাকবে, কারণ আমি যেটা বলছিলাম যে ধরেন মেজর একটা টুর্নামেন্টের আগে বড় সড়ো চেঞ্জ আনার পক্ষপাতে আমি না, যেহেতু এই প্লেয়ার গুলোকেই এই পুল অফ প্লেয়ার্স কে আমরা ক্যারি করেছি বিগত দুটো সিরিজে, সো মোরাললেস এরকম সেটআপই থাকবে। জাস্ট ব্যাকআপ ওপেনার হিসেবে আপনি ব্যাকআপ ওপেনার হিসেবে সৌম্য সরকার, নাইম শেখ দুটো অপশনে হয়তো বিসিবি চেক করে দেখবে যে যদি সিরিজটা অ্যারেঞ্জ করা যায়, যদি অ্যারেঞ্জ করা না যায় তাহলে হয়তো এই বাংলাদেশ টিম নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যে লাল দল সবুজ দল যেভাবে খেলা হয় কিছু প্র্যাকটিস ম্যাচ হবে, ওখান থেকে ইদার নাইম শেখ আর সৌম্য সরকার যে কোনো একজনকে পিক করা হবে। আমার মূল কনসার্নের জায়গা হচ্ছে মিডল অর্ডারে ব্যাকআপ কে হবে। এবং আপনি দেখেন এটা কিন্তু বেশ লম্বা টুর্নামেন্ট, আপনি যদি সেকেন্ড রাউন্ডে প্রসিড করেন আপনার গ্রুপ পর্বে 3টা ম্যাচ, আবার সেকেন্ড রাউন্ডে গেলে আরো 3টা ম্যাচ, ফাইনাল খেলে 7টা, সো এখানে আপনার মিডল অর্ডারের ব্যাকআপ প্লেয়ারকে খেলাতেও হবে। সো এই ক্ষেত্রে একটা শক্ত ব্যাকআপ ব্যাটার রাখা খুব জরুরি। আমি বারে বারে বলে থাকি যে একটা টিমের ব্যাটিং লাইনআপের ইঞ্জিন রুম হচ্ছে মিডল অর্ডার, আর বাংলাদেশে কিন্তু এই মিডল অর্ডারটা আমার কাছে খুবই ফাঁকা মনে হচ্ছে। পাওয়ার প্লেতে যদি 2-3 উইকেট পড়ে যায়, আপনি জাকের আলী অনেক, শায়ম হোসেন পাটোয়ারি 10 দিনে একদিন আপনাকে ম্যাচ বের করে নিয়ে দেবে, সব দিনই ফ্লপ যাবে, কারণ তাদের খেলার ধরন ওটা না, ওটা তাদের রোল না, ঠিক আছে। আর আমরা আমাদের বাংলাদেশ টিমের ক্রিকেট কালচারটা যদি দেখি, আমাদের প্লেয়াররা মাল্টি স্কিলড না, সত্যি কথা বলতে গেলে স্পেসিফিক রোল স্পেসিফিক প্লেয়ার প্লে করে অভ্যস্ত। আপনি তো চাইলে রাতারাতি ক্রিকেটিং কালচারটা চেঞ্জ করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে যদি অ্যাডিশনাল সিরিজ অ্যারেঞ্জ করা যায়, অবশ্যই মিডল অর্ডারে ব্যাকআপ শান্তকে চিন্তা করতে পারি, করা যেতে পারে। আমি তো লিটন কুমার দাসকে টি-20 সেটআপে রাখারই পক্ষপাতী না, সত্যি কথা বলতে গেলে। নাজমুল হোসেন শান্তর আপনি ওডিআই আর টেস্ট ক্রিকেটে তার যদি পারফরমেন্স দেখেন, তার লিডারশিপ কোয়ালিটি দেখেন, অবশ্যই সেই ক্ষেত্রে তো নাজমুল হোসেন শান্ত কুড ইজিলি প্লে অ্যাট নাম্বার 3, কিন্তু যেহেতু উনি ন্যাশনাল টিমের চিন্তার বাইরে নেই, আমার তো আসলে ওনার কথা বলে লাভ নেই, সেটা তো হচ্ছে না। কিন্তু অবশ্যই যদি আমরা ফর্মের কথা চিন্তা করি, লিটন কুমার দাসকে এভাবে লম্বা সময় ক্যারি করার কোনো মানেই হয় না। এটার ক্ষেত্রে আমার মনে হয় লিটন কুমার দাসকে একটু রুট লেভেলে আবার যদি কাজ করানো যায়, এই টিমের সাথে হাই পারফরমেন্স টিমের সাথে, উনি সাদা বলের ক্রিকেটটা খেলে একটু অভ্যস্ত, উনি কিন্তু কোয়ালিটি প্লেয়ার। লাল বলের ক্রিকেটে উনি এখনো বাংলাদেশের অটো চয়েস যদি টেস্ট টিমের ক্ষেত্রে আসে, কিন্তু আমার মনে হয় সাদা বলের ক্রিকেটে লিটন কুমার দাসের কিছু ফাইন টিউনিং করার প্রয়োজন রয়েছে, এবং সেটার জন্য হয়তো ওনাকে একটু ব্রেক দেওয়া হয়, উনি নিজের কিছু টেকনিক নিয়ে কাজ করে আবার ফেরত আসেন। আমার সেটাই ভালো। আমরা আসলে লিটন কুমার দাসের ক্ষতিই করছি, তাকে তো কাজ করার সুযোগ দিচ্ছে না। আমরা আশা করি বিসিবি জিনিসগুলা তাদের আমলে নেবেন এবং লিটন কুমার দাসকে লং টার্ম বাংলাদেশকে সার্ভ করার জন্য অ্যাসেট বাংলাদেশের জন্য, তার থেকে বেস্ট আউটপুট পেলে কিন্তু আমাদের বেটার। আমি কিন্তু তার বিপক্ষে কথা বলছি না, কিন্তু আমি তার থেকে বেটার আউটপুটটা নিশ্চিত করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে নিয়ে তো কাজ করতে হবে, বা আমরা একটি স্টুডেন্ট খারাপ করলে তাকে বলি না যে তুমি পড়ার টেবিলে সময় বেশি দাও, তাকেও নেটসের টাইম কাটাতে হবে, কোচদের সাথে যেই টেকনিক্যাল এরিয়াগুলোতে ফাইন টিউনিং দরকার সেখানে কাজ করা জরুরি। আপনি যদি লাস্ট টি-20তে ফাহিম আশরাফের এগেইনস্টে লিটন দাসের ডিসমিসাল দেখেন, মিডিল আর মিডিল এন্ড লেগ এই এরকম লাইনের বল কিন্তু উনি খুব ইজিলি লেগ সাইডে ফ্লিক করেন। উনি আপনি যদি তার ডিসমিসালটা দেখেন, তার হেড পজিশনটা এবং তার ফিট পজিশনটা, মাথাটা পায়ের থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সেজন্য আমাদের চোখে পড়েছে। হ্যাঁ, সেই জন্য কিন্তু তার শটটা ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে। সো এই জাতীয় বেসিক মানে ভুল তো করার মতো ব্যাটার উনি নয়। তো যখন আপনার কনফিডেন্সে ঘাটতি থাকবে, আপনি কন্টিনিউয়াসলি ব্যাট প্যাচে চলতে থাকবেন, সেই ক্ষেত্রে আপনার একটা ব্রেক ভালো কাজে দিতে পারে। আমরা বাংলাদেশের এবং লাস্ট সিরিজ এবং এশিয়া কাপ নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমরা
ওয়ার্ল্ডের আর বাকি খেলাগুলোর দিকে যেতে চাই, সেক্ষেত্রে শুরু করতে চাই এখনকার সবচেয়ে আকর্ষণীয় যে সিরিজটা চলছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের, টেন্ডুলকার এবং অ্যান্ডারসন সিরিজ। যেটা টেস্ট সিরিজের অলরেডি আমরা 4টা টেস্ট দেখে ফেলেছি, যেখানে ইংল্যান্ড হচ্ছে 2-1 এগিয়ে আছে পুরো সিরিজে। এবং চতুর্থ টেস্ট নিয়ে যদি আপনার কাছে জানতে চাওয়া যায়, যে ওল্ড ট্রাফোর্ডে কিন্তু আসলে রান বন্যা দেখেছি আমরা। ফার্স্ট ইনিংসে আমরা ইন্ডিয়াকে দেখেছি যে একটু কম রানে তারা ইনিংস শেষ করেছে, সেকেন্ড ইনিংসে কিন্তু তারা ইন্ডিয়া ব্যাক করেছে ভালোভাবে। এবং যদি বলি যে জাদেজা বলেন, ওয়াশিংটন সুন্দর বলেন, সবার কিন্তু ধুমধুমার পারফরমেন্স ছিল। এছাড়া ইংল্যান্ডেরও কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখেছি ব্যাটিং এ। এবং ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ আমরা দেখেছি হচ্ছে স্টোকস, বেন স্টোকস। ওভারঅল যদি এই সিরিজ এবং 4 টেস্ট পর্যন্ত আপনার কাছে জানতে চাওয়া হয়, এটা আসলে এই সিরিজটা আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে মাইকেল ভনের নেতৃত্বাধীন যে ইংল্যান্ড টিমটা ছিল, যারা অনেকদিন পর অ্যাশেজ জিতেছে, অনেকটা সেই সিরিজের মতো আমার কাছে খুবই হার্ডলি ফট কন্টেস্ট মনে হচ্ছে দেখে। এবং প্রপার টেস্ট ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি, আপনি প্রথম 2টো টেস্ট ম্যাচ বাদ দিলে 3rd এবং 4th টেস্ট ম্যাচে কিন্তু ইংল্যান্ড প্রপার টেস্ট ম্যাচটা খেলছে। তারা তাদের বেসবল থিওরি থেকে বের হয়ে সার্ভাইভ করার যে মানসিকতা, সেখান থেকে কিন্তু তারা প্রসিড করছে। রেজাল্ট ওরিয়েন্টেড থাকতে দেখিনি 4th টেস্টের কথা যদি আমরা বলি। 4th টেস্টটা কেমন ছিল? 4th টেস্টটা বেশিরভাগ সময় ইংল্যান্ড সামনের দিকে ছিল, তো তারা রেজাল্ট ফোর্স করার ট্রাই করেছে। এখন আমি সেই কথায় আসছি যে টেস্টটা ড্র হলেও আমরা কিন্তু আসলে যদি মানে মোরালটা নিতে চাই ম্যাচ থেকে, তাহলে আমরা বলতে পারি যে ইন্ডিয়া জয়লাভ করেছে। কারণ এমন একটা সিনারিও ছিল, যখন আপনার ডে 4 এর খেলা স্টার্ট হলো, ইংল্যান্ড 311 রানে এগিয়ে ছিল যখন তারা প্রথম ইনিংস অল আউট হয়, এবং ইন্ডিয়া প্রথম ওভারে বিনা উইকেটে 2 রান হারায়। 4টা বল হয়েছিল সেকেন্ড ইনিংসে, 4টা বলের মধ্যে 2টো উইকেট পড়ে জয়সওয়াল এবং সুদর্শনের। ঠিক আছে, সেখান থেকে শুধুমাত্র 4 জন ব্যাটার, কেএল রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, তারা মিলে 143 ওভার ব্যাটিং করেছে। 4 জনে 3 জন আবার 100 করেছে। 4 জনে 3 জন 100 করেছেন। সো এখান থেকে বোঝা যায় যে বড় মাপের দলগুলো আসলে কতটা মানে স্ট্রং মোরাল ক্যারি করে, তাদের মেন্টালিটিটা কত স্ট্রং। ওরকম সুইমিং কন্ডিশনে আপনি যদি খেলা দেখে থাকেন, ওই 4th ইনিংস মানে 4th ডেতে ইন্ডিয়া যখন সেকেন্ড ইনিংস স্টার্ট করে, কন্ডিশন ওভারকাস্ট ছিল, সুইং এবং সিম মুভমেন্ট দুটোই ছিল। জফরা আর্চার এন্ড ক্রিস ওয়ার্কস হ্যাড দ্য টেইলস আপ। ঠিক আছে, এই মোমেন্টে শুভমান গিল এবং কেএল রাহুল 2টো সেশন, বাকি 2টো সেশন পুরাটা সার্ভাইভ করে 4th ডেটে। এবং এটাই কিন্তু আসলে ইন্ডিয়া যে ম্যাচটা ড্র করতে পারে বা সেভ করতে পারে, তারা কিন্তু বিশ্বাসটা ওখান থেকে পায়। আমি যে শুভমান গিলের কথায় আসি, শুভমান গিল এই সিরিজে 4 ম্যাচে 722 রান সংগ্রহ করেছেন। দ্যাট মিনস 8টা ইনিংসে 722 রান সংগ্রহ করেছেন উনি। ওনার অ্যাভারেজ হচ্ছে 90.25। সো খুবই ইমপ্রেসিভ আসলে বিষয়টা। এছাড়া আরো 2 জনের কথা আমি একটু অ্যাড করতে চাই। একজন কেএল রাহুল, যাকে আমরা এই থ্রু দা সিরিজে কন্টিনিউয়াস রান করতে দেখেছি। হয়তো ডাবল 100 উনি করেননি, ডাবল 100 বা সেঞ্চুরির দেখাও নিয়মিত পাননি, কিন্তু কন্টিনিউয়াস 50 প্লাস একটা স্কোর, যেটা কিন্তু আসলে ওপেনিং পেয়ারটায় এবং মানে শুরুর দিকটার ধাক্কাটা কিন্তু খুব ভালো ব্যাকআপ দিয়েছেন। কেএল রাহুলের মতো ব্যাটার বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে দেখা বিরল। এখন তো টেস্ট ক্রিকেট আমরা একটু মার্কেটারি খেলে অভ্যস্ত, উনি আসলে সেই টিপিক্যাল ওয়েতে যে খেলা আর কি, ঠিক আছে, যে খুব ধরে খেলে, অফ স্ট্যাম্পের বাইরের বল লিফট করা, ঠিক আছে, ড্রাইভিং লেন্থে বল পেলে ড্রাইভ করা, এলস বলটা ছেড়ে দেওয়া বা টেকনিক্যালি হালকা পুশ করা, ঠিক আছে। তো এই জাতীয় জিনিসগুলো আমরা শুভমান গিল বলি, কেএল রাহুল বলি, দুজনের কাছ থেকেই দেখতে পেরেছি। বাংলাদেশের আসলে এই জায়গাগুলো থেকে কিছুটা কাজ করার জায়গা আছে বা রিয়েলাইজেশনের জায়গাটা আসা উচিত। একটা সমস্যার সমাধানের প্রথম ধাপ হচ্ছে রিয়েলাইজ করা যে আমার এই প্রবলেমটা রয়েছে, এটা আপনি অ্যাকনলেজ যদি করতে পারেন, সমস্যার 50% সমাধান কিন্তু হয়ে যায়। আমরা যদি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আসি, আমাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো কোনো মানে টেকনিক্যালি প্রপার ব্যাটার ছিল না। এমন কোনো ব্যাটার আমরা কখনোই পাইনি যে যিনি সার্ভাইভ করতে পারবেন উইকেটে, দেন রান বানাবেন। আমাদের সবসময় এমন ব্যাটাররা রান করেছেন যারা অ্যাটাকিং শট খেলে ওই ফিল্ডের গ্যাপ কাজে লাগিয়ে দ্রুত রান সংগ্রহ করতেন। তামিম ইকবাল বলি আমরা, সাকিব আল হাসান বলি, বা অতীতে হাবিবুল বাশার সুমনের কথা বলি, সবাই কিন্তু আমরা মেরে খেলে খেলে অভ্যস্ত। কিন্তু এরকম কন্ডিশনে আপনি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যেখানে বলের সিম এবং সিম মুভমেন্ট থাকবে, সুইং থাকবে, সেক্ষেত্রে আপনার সার্ভাইভাল স্কিলটা মাস্ট। ইন্ডিয়া এরকম ব্যাটার প্রডিউস করতে পারছে বলে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেশের বাইরে টেস্ট ম্যাচে ভালো করছে। আমরা এরকম ব্যাটার এখনো পর্যন্ত একজনও রেডি করতে পারি নাই, বিধায় আমরা দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলতে গেলে খেলার শুরুর আগে অনেকটা হেরে বসি। যেটা সামি ভাই মানে আমাদের এর আগে সেশনটাতে বলছিলেন যে আমরা এখনো পর্যন্ত কন্ডিশন নির্ভর খেলা করি। আমাদের কন্ডিশনের যদি কমফোর্ট জোনে না থাকতে পারি, তাহলে ওই ম্যাচে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণ আপনি দেখেন যে পৃথিবীতে এখন খুব কম টেস্ট প্লেইং নেশন আছে যারা হয়তো বিলিভ করতো
যে 4th ডে শুরু হলো বা মিড সেশন ছিল, শুরুই আপনার লাঞ্চের আগে 4 বলে 0 রান, 2 উইকেট চলে গেছে, আপনি 311 রান পিছিয়ে রয়েছে। এখান থেকে ম্যাচ বাঁচানো কিন্তু খুবই মুশকিল। বাংলাদেশও করেছিল এরকম খুলনা টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে আমরা সেকেন্ড ইনিংস এরকম 300 রানে পিছিয়ে ছিলাম, বাট দ্যাট ওয়াজ আ প্রপার ব্যাটিং উইকেট। সেখানে পেসারদের জন্য কিচ্ছু ছিল না, এবং তামিম ইকবাল এবং ইমরুল কায়েস তারা দুজনে মারকাটারি ব্যাটিং করে ডেফিসিটটা ওয়াইপ আউট করে দেন হয়তো তারা লিডে গিয়েছিল। সেটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল। ওই অ্যাপ্রোচ আপনি যদি ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট আনতেন, সেটা সাকসেসফুল হতো না। গিল এবং কেএল রাহুলের ইনিংসটা আমি বারে বারে খুব বিশেষায়িত করছি এই একটা কারণে, কারণ ওখানে অন্যান্য যে কোনো টিম হলে, আপনি অস্ট্রেলিয়া হলেও হয়তো তারা ওই দিনই হয়তো বুকড হয়ে যেতে পারতো। একমাত্র আমরা যদি নিউজিল্যান্ড বলি, সেখানে কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লেথামের মতো মিডল অর্ডার ব্যাটার রয়েছেন যারা সিম মুভমেন্ট এবং সুইং সামলাতে পারেন, আর হয়তো ইন্ডিয়ার ব্যাটিং লাইনটা বলতে পারি। সো এই জন্য হয়তো এই যে ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বলি, তারা টেস্ট র্যাঙ্কিং এ একটা আলাদা পজিশনে রয়েছে এবং বাদ বাকি টিমগুলো সেকেন্ড হাফে রয়েছে বলে আমরা কেএল রাহুল কিংবা হচ্ছে গিলের কথা বলছিলাম, এখানে কিন্তু জয়সালেরও ডাবল 100 আছে 2টা। জি, মানে এই সিরিজে নাই, হ্যাঁ বিগত সময় এবং ওরও পারফরমেন্স কিন্তু আমরা দেখেছি যে এই সিরিজে ওভারঅল আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই সিরিজে ইন্ডিয়ার হচ্ছে স্পিন বোলিং লাইন আপটা কিন্তু ওইভাবে সাপোর্ট পাচ্ছে না। আমার কাছে মনে হয় কিন্তু যদি আমরা বলি যে ইংল্যান্ড কিন্তু ওনাদের স্পিনারের যদি যেমন আমরা দেখেছি যে জাদেজা কিন্তু উইকেট নিয়েছে, 4টা উইকেট মনে হয়। হ্যাঁ, আপনার 4th টেস্টে ইংল্যান্ডের 10টা উইকেটের মধ্যে 6টা স্পিনার পেয়েছে, কিন্তু ওইখানে কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট করে দিয়ে গেছে হচ্ছে ইন্ডিয়ার স্পিনাররা। যদি এক্ষেত্রে আপনার কি মনে হয় যে ইংল্যান্ডে যদি স্পিনাররা যদি একটু ভালো সাপোর্ট দিতে পারো, কারণ লাস্ট সিরিজে আমরা দেখেছি যে বশিরকে ইনজুর কারণে এই টেস্টটা নেওয়া হয়নি, এইখানে কি একটা ডিফারেন্স থাকতে পারতো? যদি হতে পারতো। আমি তো ইন্ডিয়ান টিমে কুলদীপ যাদবকে দেখতে চাচ্ছি খুব বেশি করে ফিফথ টেস্টের জন্য। উনি একজন উইকেট টেকিং বোলার, উনি একজন গেম চেঞ্জার। এখন কুলদীপ যাদবকে যদি আপনার 11-এ অকুপাই করতে হয়, তাহলে আপনি কার জায়গায় করবেন? অবভিয়াসলি জাদেজা কিংবা সুন্দরকে অমিট করতে। হ্যাঁ, এখন যেহেতু তারা ব্যাটিংটা বেশ ভালো করছেন, একটা জায়গায় করা যেতে পারে, সেটা হচ্ছে শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুরকে আমার খুব আন্ডার ইউটিলাইজড মনে হয়েছে 4th টেস্টে। তো আমরা যদি শার্দুল ঠাকুরের রিপ্লেসমেন্টে কুলদীপ যাদবের কথা ভাবি, সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়া 3টে স্পিনার নিয়ে খেলতে যাবে। এখন এখানেও বিষয় রয়েছে যে পেসার কারা খেলবেন। এখন যদি জাসপ্রীত বুমরাকে খেলানো হয়, উনি কিন্তু ইনজুর্ড বর্তমানে রয়েছেন, এখন 5th টেস্ট খেলবেন কিনা মানে আমরা কিন্তু অফিসিয়ালি কোনো ডিসিশন জানতে পারিনি। তো ওনাকে যদি খেলানো হয়, তাহলে ওনাকে লম্বা স্পেল অ্যাটলিস্ট বল করানো হবে না। সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার 3জন স্পিনার লাগবে, পেসার লাগবে। তাহলে এখন আপনার রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আপনি তো কাউকে ড্রপ করতে পারছেন না। সেক্ষেত্রে কুলদীপ যাদবকে ইনক্লুড করা টাফ হবে। বাট যদি বুমরাকে না খেলানো হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো কুলদীপ যাদব টিমে ইনক্লুড হোক এবং এমন 2জন পেসারকে ইনক্লুড করা হোক যেন তারা লম্বা স্পেলে বল করতে পারেন। আকাশদীপ সিং এর কথা আমি বলতে পারি, কিন্তু অটো চয়েস। হ্যাঁ, সিরাজও লম্বা স্পেল বল করতে পারেন, আর যদি আকাশদীপ ফিট থাকেন উনি বল করলেন, এলস আর্শদীপ সিংকেও তারা ইনক্লুড করতে পারেন। একজন লেফট আর্ম পেসার, ভিন্ন মাত্রা যোগ হবে এটাকে। তবে আমি খুব চাচ্ছি যে কুলদীপ যাদবকে টিমে ইনক্লুড করা হোক। সেক্ষেত্রে যদি ব্যাটিং লাইনআপটা একটু ছোটও করা যায়, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর যত ভালো ব্যাটিং করছেন, সেই ক্ষেত্রে কুলদীপ যাদবকে যদি একজন এই মিনি অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে খেলানো যায়, সেক্ষেত্রে খুব একটা মন্দ হবে না। আমরা ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম, যদি ইংল্যান্ডের পারফরমেন্স, ইংল্যান্ডের ক্ষেত্রে অবশ্যই স্পিনারদের পারফরমেন্স তাদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা ছিল। বিশেষ করে 5th ডে পিচে উইকেট কিন্তু বেশ ভালো অ্যাসিস্ট্যান্সও ছিল, পিচে অনেক রাফ ডেভেলপ হয়েছিল এবং আমরা লিয়াম ডসনকে দেখেছি, জো রুটকে দেখেছি, কিন্তু সেই রাফে বল পিচ করিয়েছেন, তারা বল টার্ন করেছেন, আনইভেন বাউন্স ছিল। ইন্ডিয়ান ব্যাটাররা আসলে ওদিন খুব বেশি ভালো খেলেছেন। রবীন্দ্র জাদেজার লাস্ট 1 থেকে 1.5 বছরে যদি ব্যাটার হিসেবে তার গ্রোথ দেখি, এটা আসলে কল্পনাতীত বিষয়। সেম গ্রোথটা কিন্তু বোলার অশ্বিন থেকে অলরাউন্ডার অশ্বিনের ক্ষেত্রে দেখেছি। জাদেজাকে আরো টেকনিক্যালি সাউন্ড আমার মনে হচ্ছে পেসারদের এগেইনস্টে ব্যাট করার ক্ষেত্রে। যখন রাইট আর্ম পেসার রাউন্ড দ্য উইকেট তাকে বল করছেন, কোন বলটা লিভ করতে হবে, কোন বলটা প্লে করতে হবে, পুশ করতে হবে, এত সুন্দর ডিসিশন মেকিং করছেন, যেটা আমাদের ওপেনার সাদমান ইসলাম, জাকের আলী, জাকির হাসান, তারাও কিন্তু অনেকদিন স্ট্রাগল করেছেন। বাংলাদেশের ওপেনারদের রাইট আর্ম পেসাররা যখন রাউন্ড দ্য উইকেট থেকে বল করছেন, তাদের কিন্তু স্ট্রাগল এখনো লক্ষণীয়। সেখানে রবীন্দ্র জাদেজা, যিনি হার্ডলি অপরচুনিটি পান ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ব্যাট করার ক্ষেত্রে, সেখানে উনি যেমন স্কিল শো করছেন, ইভেন ওয়াশিংটন সুন্দর, এটা আসলে মানে খুবই প্রশংসার দাবি রাখে। এবং সাকিব আল হাসানের কাছ থেকে আমরা যেটা আশা করতাম, যিনি ব্যাটিং এর পারফরমেন্সটা হয়তো আরো ভালো হবে সময়ের সাথে সাথে, সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্স যতটুকু নেমেছে
রবীন্দ্র জাদেজার ব্যাটিং পারফরমেন্স ততটাই উপরে উঠেছে। অনেকে জাদেজার সাথে সাকিব আল হাসানের তুলনা করলে রাগারাগি করেন, আমিও তুলনা করার পক্ষপাতী না, কিন্তু জাদেজা যেহেতু তার এই জায়গাটা ইমপ্রুভ করেছেন, এই জায়গাটা উনি ইমপ্রুভমেন্ট এনেছেন, সেটা অবশ্যই আমাকে বলতে হবে। সো অ্যাজ এ ব্যাটার জাদেজা কিন্তু এখন ইন্ডিয়ান সেটআপে আমার মনে হয় অ্যাজ এ ব্যাটারও খেলতে পারে। ওনার ব্যাটিং এমন পর্যায়ে নিয়ে গেছেন, উনি ইজিলি নাম্বার 5 এ ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে ফরেন কন্ডিশনে অ্যাটলিস্ট উনি খেলতে পারবেন। আমরা শর্ট করে আরেকটা জিনিস জানতে চাই, বেন স্টোকস এর পারফরমেন্সটা, যেটা আসলে বেন স্টোকস আসলে উনার নি ইনজুরির জন্য মাঝখানে প্রপারলি বোলিং করতেন না, 5th বা 6th বোলার হিসাবে অল্প করে ছোট ছোট, হ্যাঁ ওই যে পার্টনারশিপ ব্রেক করার জন্য যখন রেগুলার বোলাররা ব্যর্থ হতেন তখন ছোট ছোট 2-3 ওভারের স্পেল করে অভ্যস্ত। এখন যেহেতু উনি ফুললি ফিট, উনি সেই তার আগের রিদমটা ফিরে পেয়েছেন, সি মুভমেন্টটা খুব ভালো করতে পারছেন উনি এখন, আর ব্যাটিং এ তো অসাধারণ। আমি যদি 4th টেস্টে ওনার স্ট্যাটটা বলি, ফার্স্ট ইনিংসে বোলিং করে উনি 18 ওভার বল করে 72 রান দিয়ে 5টা উইকেট পেয়েছেন, ব্যাট হাতে 141 রান করেছেন, সেকেন্ড ইনিংসে আবার 33 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন। সো মানে হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ক্যাপ্টেনের কাছ থেকে আমরা এটাই আশা করব, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ইন্ডিয়ান টিমেও শুভমান গিল লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ইন্ডিয়ার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ এই সিরিজে। এই এজেও জোরুটের যে পারফরম্যান্স, হ্যাঁ আনবিলিভেবল একটা পারফরম্যান্স। হ্যাঁ আসলে উনি এখন টেস্ট ক্রিকেটে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার। আমি একটু ফিগার গুলো বলতে চাচ্ছি। টেস্ট ক্রিকেটে হাইয়েস্ট 5 জন রান স্কোরারের কথা যদি বলি, এখন লিস্টে এরকম রয়েছে: সচিন টেন্ডুলকার, জো রুট, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এন্ড রাহুল দ্রাবিড়। তাহলে আপনি বুঝেন যে জো রুট কোন পর্যায়ে এসে পৌঁছেছেন। উনি এই পর্যন্ত 157টা ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন, ওনার রান সংগ্রহ হয়েছে 13,409 এবং ওনার এভারেজ হচ্ছে 51.17। এই যে আমি শীর্ষ 5 জন ব্যাটারের কথা বললাম, তাদের প্রত্যেকের এভারেজই 50+। সচিন টেন্ডুলকার এভারেজ 53.78, রিকি পন্টিং এরও 50+, জ্যাক ক্যালিসের 55.37, রাহুল দ্রাবিড়ের 52.31। বামহাতি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ টেস্টে হচ্ছে অ্যালিস্টার কুক, ওনার রান সংগ্রহ 12,000 সামথিং। সো জো রুটের এই পরিসংখ্যান দেখলে আমরা বুঝতে পারি যিনি কোন পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন, এবং টেন্ডুলকারস রেকর্ড ইজ এট স্টেক রাইট নাও টেস্ট ক্রিকেট। কারেন্ট প্লেয়ারদের মধ্যে মানে হি ইজ দ্য নাম্বার 1 এখন। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় বলতাম, আমরা ধরেন যখন বন্ধু মহলে কথা বলতাম, বর্তমান সময়ে আমরা 4 জন ব্যাটার পেয়েছি 4টা টিমে, যারা মানে যে কোনো, আমরা যদি বিশ্ব একাদশ করি, কাকে রেখে কাকে রাখবে এই পজিশনে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে। ইংল্যান্ড থেকে জো রুট, নিউজিল্যান্ড থেকে কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়া থেকে স্টিভ স্মিথ, ইন্ডিয়া থেকে বিরাট কোহলি। 4 জনই কিন্তু একই টাইপের ব্যাটার, একই পজিশনে খেলে থাকে, নাম্বার 4 এ বেশিরভাগই ব্যাট করে থাকেন। সো সত্যি কথা বলতে গেলে টেকনিক্যালি যদি বলা হয়, গ্রামার মেনে খেলা কিংবা টেকনিক্যালি প্রচন্ড সাউন্ড 4 জন ব্যাটসম্যান। হ্যাঁ, এবং ইংল্যান্ড যখন বাসবল ক্রিকেট খেলছে তখনও কিন্তু জো রুট তার টেকনিকটা মেইনটেইন করে ব্যাটিং করেছে। তো আসলে কিছু বলার নেই, এরকম ক্রিকেটার দশকে একজন করে হয়তো আসে, দেখাটাও কিন্তু একটা চোখের শান্তি, যেটা আমরা আমাদের তাহিদ হৃদয়ের কাছ থেকে কখনো দেখতে পারবো কিনা প্রশ্নের। আমরা আশা করি তাহিদ হৃদয় কিংবা মেহেদী হাসান মিরাজ আমাদেরকে এরকম, কিংবা লিটন দাস এই লেভেলের ক্লাসের ক্রিকেট খেলুক, আমরা সেটা এক্সপেক্ট করি। আমরা একটু যেতে চাই প্রতীক ভাইয়ের কাছে। প্রতীক ভাই, আমরা রিসেন্টলি দেখলাম জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে একটা ট্রাই নেশন হতে, এবং যেখানে নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ট্রাই নেশনে। এখন যদি আমি বলি যে হাইয়েস্ট রান স্কোরারের মধ্যে টিম শেফার্ড হচ্ছেন ম্যাক্সিমাম রান গেটার ছিলেন, এবং ম্যাক্সিমাম উইকেট টেকার হচ্ছে নিউজিল্যান্ডেরই ম্যাট হেনরি। ওভারঅল সিরিজটা কিভাবে দেখলেন? পরিসংখ্যান দেখে বুঝতে পারছেন যে নিউজিল্যান্ড কেন চ্যাম্পিয়ন হয়েছে। ডমিনেটেড, হাইয়েস্ট রান স্কোরার টিম সেফার্ড তাদের টিমের, হাইয়েস্ট উইকেট টেকার ম্যাট হেনরি তাদের দলের। ইভেন প্রথম 3 জন সর্বোচ্চ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের। টিম সেফার্ড, রাচিন রবীন্দ্রা, ডেভন কনওয়ে। তার মধ্যে রাচিন রবীন্দ্রার স্ট্রাইক রেট হচ্ছে 150+, ডেভন কনওয়ে আর টিম সেফার্ডের স্ট্রাইক রেট 130+। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে তারা ব্যাটিং এ কতটা ডমিনেট করেছে। ফাইনালটা কিন্তু অনেকটা নাটকীয়তায় পরিপূর্ণ ছিল। সাউথ আফ্রিকার একটা স্টেজে 8 বলে 8 রান লাগতো, সেখান থেকে তারা ম্যাচটা বের করে আনতে পারেনি। ডেভাল ব্রেভিস তখন ক্রিজে ছিলেন, সেটা সত্ত্বেও আসলে এটা সাউথ আফ্রিকার অনেক বড় ব্যর্থতা আমি বলবো, যে সেখান থেকে ম্যাচটা বের করে আনতে না পারা। ফাইনালের কথা যদি আমরা আসি, নিউজিল্যান্ড 180 রানের টার্গেট সাউথ আফ্রিকাকে ছুড়ে দেয়, এবং ইভেনচুয়ালি সাউথ আফ্রিকা ফেল শর্ট বাই 3 রানস। নিউজিল্যান্ডের পক্ষে রাচিন রবীন্দ্রা 27 বলে 47 রান সংগ্রহ করেন, এবং সাউথ আফ্রিকার পক্ষে লুয়ান ডি প্রিটোরিয়াস উনি 35 বলে 51 রান সংগ্রহ করেন। এটা কিন্তু লুয়ান প্রিটোরিয়াস ওপেনিং ব্যাটার, বামহাতি, উনি সিএ ক্রিকেটে পাল রয়্যালস এর হয়ে ওপেন করে থাকেন। লাস্ট আন্ডার-19 এর যে ব্যাচটা ছিল সাউথ আফ্রিকা, যেখানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলো, উনি ওখান থেকে উঠে আসে, ওই ব্যাচের উনি প্লেয়ার ছিলেন। নিউজিল্যান্ডের ব্যাটাররা কতটা ডমিনেট করেছে এই সিরিজটা আমি যদি একটু বলি, যে এই টুর্নামেন্টে 1
170+ স্কোর হয়েছে 4টা, তার মধ্যে 3টে স্কোর করেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। একটা হচ্ছে 190 রান 6 উইকেট, একটা 180 রান 5 উইকেট, আর একটা 173 রান 5 উইকেটে। সাউথ আফ্রিকা শুধুমাত্র একটা ম্যাচেই তারা 170+ ক্রস করতে পেরেছে, যেটা ফাইনালে তারা 180 চেস করতে গিয়ে 177 for 6। সো এখানে একটা ক্লিয়ার ডমিনেশন আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের ব্যাটারদের পক্ষ থেকে ছিল। বোলিং এর ক্ষেত্রে যদি আসি, শীর্ষ 5 উইকেট সংগ্রাহকের তালিকা যদি আমরা দেখি, সেখানে রয়েছেন ম্যাট হেনরি, রিচার্ড এনগারাভা, ইসোধি, জ্যাকব ডাফি এন্ড লুঙ্গিসানি এনগিদি। এই পাঁচজনের 3জনই নিউজিল্যান্ডের, 2জন হচ্ছে দুই টিমের। রিচার্ড এনগারাভা জিম্বাবুয়ের পক্ষে যদি খুব কম পজিটিভ এই সিরিজে থাকে, তাহলে একটা পজিটিভ হচ্ছে রিচার্ড এনগারাভা। উনি লেফট আর্ম পেসার, অনেক লম্বা বল। রিসেন্ট টাইমে কিন্তু আমরা দেখছি উনি ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছে। আমাদের বিপিএল উনি সিলেটের হয়ে খেলে গিয়েছেন। তো 4 ম্যাচে উনি 8টা উইকেট সংগ্রহ করেছেন। ইসোদির ক্ষেত্রে যেটা সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় লেগেছে, ওনার ইকোনমি ছিল বিলো 6, লেস দ্যান রানেবল। এবং আপনি দেখেন এখানে টপ 5-এ শুধুমাত্র একজন স্পিনারই রয়েছেন, এবং উনি কিন্তু রিস্ট স্পিনার। তো রিস্ট স্পিনার আসলে কতটা জরুরি সেটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স দেখলেও আমরা বুঝতে পারছি। তো এই ছিল আর কি মোটামুটি নিউজিল্যান্ড। একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই পুরো ট্রাই নেশন সিরিজে জিম্বাবুয়ে একটা ম্যাচও জিততে পারেনি, এবং এটা আসলে খুব অবাকর কিছু নেই, কারণ সাউথ আফ্রিকা বলি নিউজিল্যান্ড বলি দুটো টিমের শক্তিমত্তার বিচারে জিম্বাবুয়ের থেকে বেশি এগিয়ে। সেক্ষেত্রে হয়তো টেস্ট কিংবা ওডিআই হলে হয়তো আমরা বলতে পারতাম যে আসলে ব্যালেন্সিং এর ব্যাপার থাকে। হ্যাঁ, আর টি20 কিন্তু খুব শর্টার ভার্সনে খেলা। এখন একদিন একটা দুইটা ব্যাটসম্যান কিন্তু ধুমধুমার ব্যাটিং করলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা সেটা যদি বলি তাহলে সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট বা রায়ান বার্ল এরকম ব্যাটারদের কাছ থেকে আমরা আশানুরূপ পারফরম্যান্সটা পাইনি। এমনকি অন এভারেজ ওনারা 135 রান মাত্র সংগ্রহ করেছেন, কিন্তু অন্য দুই টিম থেকে অনেক বেশি ডিফারেন্স। জি জি, এখানে আপনার 100-র উপরে রান করেছেন 4 ম্যাচ মিলে জিম্বাবুয়ের মাত্র 2জন ব্যাটার, একজন ব্রায়ান বেনেট এবং একজন সিকান্দার রাজা। একজনের রান 115 4 ম্যাচে, আরেকজনের বোধহয় 111। সিকান্দার রাজার হাইস্ট স্কোর 54 নট আউট, আর ব্রায়ান বেনেটের 61। সো আসলে ইনিংসটাও খুব বড় তারা করতে পারেননি। ওভারঅল এই সিরিজটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টই ছিল জিম্বাবুয়ের জন্য। ইয়েট যদি আমরা 3জন কি পারফর্মার বলি জিম্বাবুয়ের পক্ষ থেকে, দ্যাট উইল বি রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা এন্ড ব্রায়ান বেনেট। আর তাদের তো টেস্ট সিরিজটা শুরু হচ্ছে জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের। এখানে কি পারফর্মার যদি আমরা জিম্বাবুয়ের পক্ষ থেকে দেখতে চাই, শন উইলিয়ামসের দিকে আমি একটু বিশেষভাবে নজর দিব। সিকান্দার রাজাকে যদি ইনক্লুশন থাকেন তাহলে আমার মনে হয় উনিও খেলবেন অবশ্যই, কিন্তু সিকান্দার রাজা নিয়মিত টেস্ট খেলে অভ্যস্ত না। এখন ফ্র্যাঞ্চাইজি লিগে ওনার অ্যাভেলেবিলিটিটা বেশি, সেই ক্ষেত্রে উনি কেমন পারফর্ম করবেন এটা একটা বিষয়। শন উইলিয়ামসের রেকর্ডটা যদি আমি বলি, লাস্ট 7টা টেস্টে উনি রান সংগ্রহ করেছেন 577 এবং অ্যাভারেজ ছিল 52.45। সো ইটস কোয়াইট ইমপ্রেসিভ। উনি যদি ফিট থাকেন তাহলে হয়তো আমরা জিম্বাবুয়ের পক্ষ থেকে শন উইলিয়ামসের একটা ভালো পারফরম্যান্স। রিসেন্ট টাইম কিন্তু ওনারা মানে জয়ের একটা ভালো রেকর্ড নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছেন। সো এটা হয়তো ওনাদের আলাদা একটা মানে এডিশনাল ভ্যালু দিতে পারে যে না ঠিক আছে আমরা একটা ভালো টিমের সঙ্গে খেলে এসেছি। আমরা এবার একটু আপনাদের সঙ্গে প্রতীক ভাই যেতে চাই, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার একটা লং সিরিজ চলছে, যেখানে 3টা টেস্ট আমরা দেখেছি, যেখানে 3টাতেই হচ্ছে অস্ট্রেলিয়া জিতেছে এবং খুব ভালো ব্যবধানেই জিতেছে। কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি খুব ছোট ছোট নার্ভ পয়েন্ট আমরা দেখেছি। এছাড়া যদি বলি 5টা টি20 শেষ হয়েছে, টোটাল 8-0-তে কিন্তু অলরেডি অস্ট্রেলিয়া জিতে গেছে। এবং সামহাউ কিছু কিছু জায়গাতে কেন জানি মনে হচ্ছে একটু ড্যামকেট টাইপের অ্যাটিটিউডে অস্ট্রেলিয়া খেলছে পুরো সিরিজে। এখন ওভারঅল যদি সিরিজের কথা জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? বাইল্যাটারাল সিরিজের একটা মুশকিলের বিষয় কি, ধরেন আপনি যদি একটু অফ প্যাচে চলে যান, আপনার কামব্যাক করাটা একটু কঠিন হয়, কারণ আপনার অপোনেন্ট সেম থাকে, ওই সেম প্লেয়ারদের এগেইনস্টে আপনাকে খেলতে হচ্ছে। মেন্টালি যদি আপনি একটা কর্নারে চলে যান, এই জাতীয় সিরিজগুলোতে ওভারকাম করাটা খুব মুশকিল, যেটা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে ঘটেছে আমার মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার একই প্লেয়ার, আপনি যখন বল করতে আসবেন, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ বোলারদের পারফরমেন্সটা খুবই ডিজমেল ছিল, একই বোলার বল করতে এসে যখন সামনে গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস গ্রিন, টিম ডেভিড এরকম ব্যাটারদের দেখবেন, হয়তো তারা মানসিকভাবেই খেলার শুরুতে পিছিয়ে যাচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার কথা যদি বলতে চাই, লাস্ট 10টা টি20-তে টেস্ট প্লেইং নেশন এগেইনস্টে তারা খেলেছে, 10টার 10টাতেই তারা পরাজয় বরণ করেছে। 5টা অস্ট্রেলিয়ার সাথে, 3টি ইংল্যান্ডের সাথে এবং বাংলাদেশের সাথে যে 3 ম্যাচের সিরিজ ছিল সেখানে 3টাতে হেরেছে, মানে 11টাই হেরেছে। লাস্ট 10টা যদি আমি ওখান থেকে নিই তাহলে 10টার 10টাই তারা হেরেছে। তাদের লাস্ট 6 মাসে
একটা মাত্র টি-20 ম্যাচ তারা জিততে পেরেছে, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের মাটিতে, আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের একটা সিরিজ ছিল, ওখানে একটা ম্যাচ তারা জিতেছে, বাকি দুটো ম্যাচ ওয়াশ আউট হয়েছে। প্রতীক ভাই, আমরা তো সবসময় মানে এই ব্যাপারটাতে জানতাম যে, কিংবা আমরা যখন 90s এ যারা আছি তারা কিন্তু দেখতাম যে এই খুব রাফ অ্যান্ড টাফ ব্যাটিং কিংবা ওয়েস্ট ইন্ডিজ টিমকে কিন্তু আমরা ওই জায়গা থেকেই প্রায়োরিটি দিতাম, যে ওয়ানডেতে একটা ভালো স্টার্ট কিংবা ওয়ানডেতে একটা মানে অনেক বেশি স্কোরিং রান এবং স্ট্রোক খেলা এবং 6-4 বন্যা কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম থেকে আমরা সবসময় দেখেছি। তো সেই টিমেরই পারফরমেন্স, এবং আমরা যদি ওয়েস্ট ইন্ডিজ টিমের কথা বলি, টিমে কিন্তু আগের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু খেলছে, যারা ফ্রান্সাইজি লিগ অনেক বেশি পারফর্মার। শাইহব থেকে শুরু করে আপনি শানাল গ্যাব্রিয়েল হয়তো টেস্ট থেকে অবসর নিয়েছেন, এছাড়া আপনি দেখেন রাদারফোর্ড যিনি আইপিএল খেলছেন, পিএসএল খেলছেন, তো আপনি কাকে রেখে কাকে বলবেন যে প্রত্যেকেই ভালো পারফর্মার, কিন্তু তারপর কিন্তু রেজাল্ট নেই। এবং প্রতিটা ম্যাচে আপনি দেখবেন যে অলমোস্ট 200+ রানে কিন্তু খেলা হচ্ছে, কিন্তু সামহাও লাস্টের দিকে হয়তো কোনো না কোনো ভাবে ফিনিশিং এর অভাবে জিততে পারছে না। যদি তাহলে একটু কি পয়েন্ট ফাইন্ড আউট করি আমি, তাহলে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখি, যে ধরেন জিএসএল এ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর পারফরমেন্স এত ভালো ছিল, ন্যাশনাল টিমের পারফরমেন্স এত খারাপ কেন? গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তো ন্যাশনাল সেটআপের প্রায় বেশিরভাগ ক্রিকেটারই ছিল, 50-60% কিন্তু ওই সেম সেটআপ। হ্যাঁ, এখন তাহলে আমি আসি সেই পয়েন্টে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ইমরান তাহিরের মতো একজন বোলার ছিল, মিস্ট্রি স্পিনার, লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ ন্যাশনাল টিমে কোনো রিস্ক স্পিনার নেই। আপনি আকিল হোসেন বলেন, রস্টন চেজ বলেন, গুরকেশ মতি বলেন, সবাই ফিঙ্গার স্পিনার। এই একটা জায়গায় পিছিয়ে রয়েছে। আপনার ডোয়ান প্রিটোরিয়াসের মতো বুদ্ধি খাটিয়ে ফাস্ট বোলিং করার মতো কোনো বোলার ওয়েস্ট ইন্ডিজ ন্যাশনাল টিমে বর্তমানে নেই। পেস নিয়ে আছে বা চেঞ্জ অফ পেসে বল করেন জেসন হোল্ডার কিন্তু ভালো বোলিং করেছেন, আকিল হোসেনও ভালো বোলিং করেছেন। তাদের ব্যর্থতার জায়গাটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আলজারি জোসেফ এন্ড রোমারিও শেফার্ড। আলজারি জোসেফ তো খুবই দ্রুতগতির বোলার, এবং এই ধরনের বোলার কিন্তু গেম চেঞ্জ করে থাকে সীমিত ওভারের ক্রিকেটে। আলজারি জোসেফ এবং রোমারিও শেফার্ড, তাদের দুইজনের ইকোনমি ছিল 12 ওপরে, ওভার 12 রানস পার ওভার। তার মানে আপনি দেখেন খেলা 200 রানের হয়েছে বা আশেপাশে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু কোনো ম্যাচে পার্টিকুলারলি খুব খারাপ করেননি। তা আপনার ম্যাচটা যখন খুব টাইট সিনারিওতে যাচ্ছেন, আপনি ডেথ ওভারে বোলিং কিন্তু যে আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড করেছেন, বা মিড ওভার্সে যখন উইকেট নেওয়ার প্রয়োজন পড়েছে, তখন একজন রিস্ট স্পিনারের অভাব কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খুব মানে বেশিভাবে ফিল করেছে। এই জন্যই দেখবেন যে আপনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ভালো করেছে, আর ওয়েস্ট ইন্ডিজ ন্যাশনাল টিমের এই রোলগুলো প্লে করার মতো, পার্টিকুলারলি ইমরান তাহির এবং ডোয়ান প্রিটোরিয়াস, এই দুটো রোল প্লে করার মতো কিন্তু আমরা প্রপার বোলার খুঁজে পাইনি। প্রতীক ভাই, আমরা যদি এইখানে সামারাইজ করি, সেক্ষেত্রে আসলে কি ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপের দুর্বলতাই কি আসলে পুরো দুর্বলতাই ফুটে উঠেছে? এবং মানে শুধুমাত্র এই সিরিজে না, ইংল্যান্ডের মাঠে তারা যে সিরিজটা খেলেছে সেখানে কিন্তু ব্যাটাররা ভালো করেছে, প্রতি ম্যাচে ব্যাটাররা 180+ রান স্কোর করেছে। শুধুমাত্র একটা ম্যাচে যেখানে 190 টার্গেট ছিল ওয়েস্ট ইন্ডিজের, সেখানে তারা হয়তো কিছুটা রান শর্ট ছিল চেস করতে গিয়ে। একটা ম্যাচে ইংল্যান্ডের সাথে তারা 240+ রানও কনসিড করেছে। সো দ্যাট মিনস বোলাররা লাইন এবং লেন্থটার উপর কন্ট্রোল করতে খুব স্ট্রাগল করছেন। আপনি এই সিরিজটা দেখলেই দেখবেন যে একটা মানে কিছু কিছু সময় মনে হচ্ছে যে কোন জায়গায় বলটা পিচ করতে হবে, এই ডিসিশনটা পেসাররা নিতে পারছেন না। তা আপনার বোলাররা যখন এতটা ডিসমাল থাকবে, এতটা মলিন থাকবে, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ব্যাটিং সেটআপ যদি আপনি দেখেন, আপনার অস্ট্রেলিয়ার একদম শুরু থেকে নাম্বার 8-9 পর্যন্ত সবাই মেরে খেলতে অভ্যস্ত। আপনি জস ইংলিশের কথা বলেন, আপনি ক্রিস গ্রিনের কথা বলেন, আপনি টিম ডেভিডের কথা বলেন, মিচ ওয়েনের কথা বলেন, গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলেন, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের কথা বলেন, প্রত্যেকে তো রান করে অভ্যস্ত। তা আপনি যদি বলে লাইন এবং লেন্থটার মিনিমাল কন্ট্রোল রাখতে না পারেন, আপনি 200 কেন 250 রান করলেও বোলারদের সাপোর্ট না পেলে এরকম টোটাল ডিফেন্ড করতে পারবেন না এমন অপোনেন্টের এগেইনস্টে। আমরা একটু বাংলাদেশে খেলায় আবার ফিরতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ আন্ডার-19 কিন্তু ট্রাই নেশন সিরিজ খেলছে। দুইটা ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছে, এবং যদি বলি বাংলাদেশের অপোনেন্ট জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা। ওভারঅল এই সিরিজটাতে দুইটা ম্যাচ বাংলাদেশ খেলেছে, এবং বাকি আরো অনেকগুলো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল সিরিজ নিয়ে আপনার এক্সপেকটেশন, কিংবা আপনার যদি বাংলাদেশের ফিউচার চিন্তা করেন, তাদের নিয়ে কিভাবে আপনি চিন্তা করছেন? বাংলাদেশের এখন এই ট্রাই সিরিজের আগে তারা কিন্তু একটা দ্বিপাক্ষিক সিরিজও খেলেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেখানে জাওয়াদ আবরার বেশ ভালো করেছেন আমরা দেখেছি। আর উল্লেখযোগ্য দিক যদি বলতে চাই, যে এই ট্রাই সিরিজে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, ইউথ ওডিআইতে 200 রান স্কোর করেছেন সাউথ আফ্রিকার ওপেনার ইউরিক ভ্যান স্কালভিক। ঠিক আছে, উনি জিম্বাবুয়ের বিরুদ্ধে 215 রান সংগ্রহ করেছেন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এটা ইউথ ওডিআইতে কিন্তু একটা নতুন রেকর্ড। ইভেন বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার যে দ্বিপাক্ষিক সিরিজটা হয়েছে, ওখানে একটা ম্যাচে উনি 164 স্কোর করেছেন। এবং ওনার ব্যাটিংটা যদি আমি কিছু ফুটেজ দেখছিলাম, আমার কাছে সবচেয়ে মানে খুবই ভালো যে বিষয়টা লেগেছে, রোহিত শর্মার খেলা তো আমরা দেখেছি সবাই, উনি ফ্রন্ট ফুটে পুল করেন খুব সাবলীল ভাবে।
ভ্যান্স কালভিকেরও কিন্তু এরকম দক্ষতা রয়েছে ফ্রন্ট ফুটে পুল করার। তো আশা করি যে সাউথ আফ্রিকা একজন বড় সুপারস্টার পেতে যাচ্ছে। আমি যদি লুয়ান প্রিটোরিয়াসের কথা বলে থাকি, যিনি সাউথ আফ্রিকা আন্ডার-19 লাস্ট ব্যাচের ওপেনার ছিলেন, উনি কিন্তু ন্যাশনাল সেটআপে অলরেডি ঢুকে গিয়েছেন। তো ভ্যান্স কালভিক যদি তার পারফরমেন্স ধরে রাখতে পারেন এবং ওনার ব্যাটিং এর বিচক্ষণতাটা আমার মানে দৃষ্টি কেড়েছে। ওই লেগ স্পিনারের গুগলি উনি খুব ভালো পিক করেছেন। শাহিদ ইসলামের বেশ কিছু বলে আমি দেখছিলাম যে গুগলিটা উনি বেশ ভালো পিক করছিলেন, 164 রান যে ইনিংসটা ছিল, এবং পেসারদের ক্ষেত্রে উনি লেন্থটাও খুব দ্রুত দেখতে পাচ্ছিলেন। আপনার একজন ব্যাটার কতটা ভালো, সে তার ক্যারিয়ারে কতটুকু প্রসিড করবে, এটা কিন্তু বোঝা যায় যে তার লেন্থ পিক করার অ্যাবিলিটি দেখে। লেন্থ আপনি যত দ্রুত পিক করবেন, আপনার শর্ট নেগোসিয়েশন তত ভালো হবে, আপনার ইনিংস তত বড় হবে। সো এই টোটাল সিরিজে যদি আমরা 2-3 জন ব্যাটারের কথা বলে থাকি, সাউথ আফ্রিকার পক্ষ থেকে ভ্যান্স কালভিক এবং বাংলাদেশের পক্ষ থেকে আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার আর ইমপ্রেসিভ রয়েছেন আপাতত। এই 4 জনের দিকে হয়তো নজরটা বেশি থাকবে। আচ্ছা, বোলারদের ক্ষেত্রে যদি আসি, সাউথ আফ্রিকা থেকে সনির দিকে বাড়তি নজর থাকবে। উনি বাইল্যাটারাল সিরিজের একটা ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 6টি উইকেট সংগ্রহ করেছিলেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাংলাদেশের দিকে যদি তাকে স্বাধীন ইসলাম রয়েছেন লেগ স্পিনার, ভালো বল, আল ফাহাদ রয়েছেন, ইকবাল হোসেন ইমন রয়েছেন পেসার। সো দেখা যাক আসলে কি হয়। আন্ডার-19 সেটআপের কোন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে প্লেয়াররা কিছুদিন ভালো করলে আমরা দ্রুত ন্যাশনাল টিমে ঢুকিয়ে দিই। আমি জিনিসটা ম্যাচিউর করার আগে একটু মানে বিরুদ্ধে মত প্রকাশ করি সব সময়। তাকে গ্র্যাজুয়ালি আপনি ধরেন সেখান থেকে এইচপি টিমে নেন, সেখান থেকে এই টিমে নেন, তারপরে যদি জাতীয় দলে দেওয়া হয় সেই ক্ষেত্রে সিরিজ তাকে আগে ট্রায়াল করে দেন তাকে একবার 11 এ। আপনি যদি মেহেদী হাসান মিরাজের কথা বলেন, উনি কিন্তু আন্ডার-19 ক্রিকেটে ব্যাট হাতে বেশ ভালো করতেন। ন্যাশনাল টিমে কিন্তু ওনার প্রপার ব্যাটিং রিদেমে আসতে অনেক সময় লেগেছে। আপনি যদি আজিজুল হাকিম তামিমের কথা বলেন, জাওয়াদ আবরারের কথা বলেন, লাস্ট বিপিএলে কিন্তু তাদেরকে খেলানো হয়েছিল। আজিজুল হাকিম তামিম রংপুর রাইডার্স এর হয়ে খেলেছেন, জাওয়াদ আবরার সিলেট স্ট্রাইকার্স এর হয়ে খেলেছেন। আজিজুল হাকিম 2টা ম্যাচ খেলেছেন, জাওয়াদ আবরার 1টা ম্যাচ খেলেছেন। কেউ কিন্তু একটা রানও সংগ্রহ করতে পারেননি। আজিজুল হাকিম 2টা ম্যাচে 2টোই ডাক মেরেছেন, জাওয়াদ আবরারও তাই করেছেন। দ্যাট শোজ দ্য ডিফারেন্স বিটুইন এজ লেভেল এন্ড ইন্টারন্যাশনাল লেভেল। সো এখানে ভালো করলেই আমরা তাকে খুব যেন মাথায় না তুলি এবং প্রপার সিস্টেমের ভেতরে নিয়ে তাকে যেন ন্যাশনাল সেটআপে বা ন্যাশনাল টিমে ইনক্লুড করা হয়। প্রতীক ভাই, আমরা এতক্ষণ ডিফারেন্ট মেন্স ক্রিকেট নিয়ে কথা বলছিলাম। রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে ওডিআই সিরিজ শেষ হয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের উইমেন্স টিমের, এটার ম্যাচটা কি দেখেছিলেন? হ্যাঁ, এটা খুবই হার্ডলি ফট কন্টেস্ট ছিল আর কি ওডিআই সিরিজটা। লাস্ট ম্যাচে 1-1 বা 1-1 সমতা ছিল এবং ফার্স্টে ব্যাটিং করে ইন্ডিয়া 315 রান পোস্ট করে। উইমেন্স ক্রিকেট কিন্তু সচরাচর এত রান দেখা যায়, 300+ রান স্কোর করেন এবং ইংল্যান্ডের বোলিং লাইনআপটা কিন্তু বেশ ফর্মিডেবল ছিল। ইংল্যান্ডের স্পিন অ্যাটাক কিন্তু আমার মতে বর্তমানে এখন সেরা স্পিন অ্যাটাক। সেখানে সোফি এক্লেস্টন রয়েছেন, চার্লি ডিন রয়েছেন, সারা গ্লেন ইনজুরির জন্য এখন খেলতে পারছেন না। হারমানপ্রীত কৌর সেঞ্চুরি করেন সেই ম্যাচে এবং ইন্ডিয়া হচ্ছে 315 রানের একটা খুব বড় পুঁজি সংগ্রহ করে এবং সেটার পর কিন্তু মনে হচ্ছিল যে হয়তো ইংল্যান্ড ম্যাচে আর ব্যাক করতে পারবেন না। কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন ন্যাট সিভার ব্রান্ট, উনি 98 রানের একটা ইনিংস খেলেন 105 বলে এবং ইংল্যান্ড ফেল শর্ট বাই ফিউ রানস, ওনারাও কিন্তু 300 রান ক্রস করে। সো মহিলাদের বিশ্বকাপ আসছে সামনে, সেপ্টেম্বরের 30 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, ইন্ডিয়ার মাটিতে হবে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যৌথ আয়োজক। এবং এখানে যদি আমরা দেখি উইমেন্স ক্রিকেটে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই 4টা টিমই মোটামুটি শিরোপার দাবি রাখার মতো। হ্যাঁ, এখন যদি ব্যাটিং বোলিং ক্যাপাবিলিটির কথা চিন্তা করি তাহলে সাউথ আফ্রিকাকে আপনাকে এখান থেকে বাদ দিতে হবে। তাহলে থাকবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এবং ইংল্যান্ডের যেই স্পিনারদের বাঞ্চটা রয়েছে বর্তমান সময়, এই সোফি এক্লেস্টন, চার্লি ডিন এবং সারা গ্লেন, তারা 30 ওভার যদি বল করতে পারে, 3 জনে যদি ফিট থাকেন, আমার মনে হয় ইন্ডিয়াতে অনুষ্ঠিতব্য যেই মানে 50 ওভারের বিশ্বকাপটা হবে, এখানে ইংল্যান্ড মানে শিরোপার অনেক বড় দাবি রাখবে। ওকে, আমরা একটা ফানি জিনিস দিয়ে শেষ করতে চাই আজকের আমাদের প্রোগ্রাম। সেটা হচ্ছে যে WCL এ আমরা গতকালকের একটা ম্যাচে দেখেছি যে 13টা ওয়াইড এবং আরো 4টা বল কনসিড করে 17 বলে একটা ওভার শেষ হয়নি এবং এটা করেছেন হচ্ছে জন হেস্টিংস। আমরা অস্ট্রেলিয়ার একজন বোলারের দেখছিলাম পারফরমেন্সটা। এবং আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে WCL যেটা আসলে আমরা যাদেরকে খেলা দেখে বড় হয়েছি সেই প্লেয়ারদের আসলে একটা সেলিব্রিটি টুর্নামেন্ট আর কি। এখানে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া, মানে দুই চিরশত্রুর মুখোমুখি খেলবে এবার ইন্ডিয়া পাকিস্তানের সাথে। গ্রুপ পর্বে তো খেলেনি, এখন আমরা দেখতে চাই পাকিস্তান ওয়াক ওভার পাবে এবার।
এছাড়া সাউথ আফ্রিকার সাথে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। তো ওভারঅল এই WCL নিয়ে আপনি খেলা দেখেছেন কিংবা আপনার মতামত জানতে চাই। এবিডি ভিলিয়ার্স তো 2টো সেঞ্চুরি করেছেন এই টুর্নামেন্টে, এবার রাবি বোপারা সেঞ্চুরি করেছেন। অনেক রানের খেলা হচ্ছে, শুধুমাত্র গতকালকের দুটো খেলা বাদে। গতকালকের দুটো খেলা কোনটাতে তেমন রান হয়নি এবং ইন্ডিয়ার জন্য কিন্তু সেমিফাইনাল কোয়ালিফাই করাটা অনেক কঠিন ছিল। রান চেজিং এর একটা ওয়েস্ট ইন্ডিজের দেয়া 145 রানের টার্গেট, তাদেরকে 14 ওভার 1 বলে কমপ্লিট করতে হতো এবং সেটা তারা 3 বল বাকি থাকতে, 13 ওভার 3 বলে 4 বল বাকি থাকতে আর কি কমপ্লিট করেছে। সো এখন সেমিফাইনাল লাইনআপটা কিন্তু বেশ আকর্ষণীয়। গতকাল টেস্টড বিনির ক্যামিওটা আমার খুব ভালো লেগেছে, অনেকদিন পর আসলে ওর এটা ভালো। পুরো টুর্নামেন্টে এতগুলো ক্যাচ ফেলেছে, একটা ক্যামিও কিছু তো ফেরত দিতে হবে। এই পুরো টুর্নামেন্টে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এজ এর কারণে কিনা জানি না, প্রত্যেকটা টিমই কিন্তু আসলে প্রচুর ফিল্ডিং মিস কিংবা ক্যাচ মিস দেখেছে, যেটা আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্ষেত্রে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের জন্য ওটা আনএক্সপেক্টেড থাকে। হ্যাঁ, ইন্টেন্সিটিটা তো ওরকম নেই, যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ না, ওরকম সেম ইন্টেন্সিটিতে খেলাও হয় না। এখন দেখি সাউথ আফ্রিকা তাদের চোকার সাপোবাতটা ঘোচাতে পারে কিনা এই পর্যায়ে এসে। সাউথ আফ্রিকার টিমটা কিন্তু খুব ফর্মিডেবল, যদি প্রপার ক্রিকেট খেলতে পারে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টে, বা সাউথ আফ্রিকা পাকিস্তান ফাইনাল হবে। এখন দেখা যাক সময়ের সাথে। পারফরম্যান্সের ক্ষেত্রে যদি আমি বলি, অবভিয়াসলি পাকিস্তান এবং সাউথ আফ্রিকাকে আমরা দেখছি। পাকিস্তান এই পর্যন্ত আনবিটেন, তারা একটা ম্যাচও হারেনি। এবং একটা মজার বিষয়, এটা তো ফ্র্যাঞ্চাইজি বেসড লিগ আর কি, প্রত্যেকটা টিমের ওনার কিন্তু ইন্ডিয়ান। আপনার অস্ট্রেলিয়া লিজেন্ডস এর ওনার ইন্ডিয়ান, পাকিস্তান লিজেন্ডস এর ওনার ইন্ডিয়ান, ঠিক আছে, সাউথ আফ্রিকা লিজেন্ডস এর ওনার ইন্ডিয়ান। এখন সেই ক্ষেত্রে ইন্ডিয়া তো শুধুমাত্র গতকালকের ম্যাচ জিতেছে, একটা ম্যাচ জিতে তারা সেমিফাইনাল কোয়ালিফাই করেছে। এখান থেকে তারা কতদূর প্রসিড করতে পারবে। ইন্ডিয়ার বোলিংটা আমার কাছে খুবই মনে হচ্ছে কি, যে যারা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট এস্টাবলিশ বোলার একসময় ছিলেন, তারা খুব ফিটনেসের ঘাটতিতে ভুগছেন। ইরফান পাঠান বলি, বিনয় কুমার বলি, ভারুণ অ্যারোন খেলছেন, তাদের কিন্তু তাদের বল করতে বেশ কষ্ট হচ্ছে আমার যেটা দেখে মনে হচ্ছে। পক্ষান্তরে আপনি যদি পাকিস্তানের ক্ষেত্রে আসেন, ওয়াহাব রিয়াজ বলেন, রুম্মান রাইস বলেন, সাউথ আফ্রিকার ক্ষেত্রে ক্রিস মরিসের কথা যদি বলি, ইমরান তাহির কিন্তু খেলছেন ইয়াটা শেষ করে দিয়েছে, শেষ করে উনি এখানে জয়েন করেছেন। সাউথ আফ্রিকার বোলিং লাইনআপটাও খুব ফর্মিডেবল, তাদের ব্যাটিংটাও বেশ ভালো। জে স্মার্টস রয়েছেন, এবিডি ভিলিয়ার্স রয়েছেন, তারপরে আপনার জ্যাক রুডলফ রয়েছেন, জেপি ডুমিনি রয়েছেন, আবার ওদিকে বল করছেন ভিলিয়ন রয়েছেন, ক্রিস মরিস রয়েছেন, যারা খুব ভালো পেসে এই বয়সে বল করছে। পেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি ইন্ডিয়ার বোলাররা যখন বল করছে, আপনি দেখবেন না কোনো ব্যাটসম্যান পেসে বিট হচ্ছে, কিন্তু যখন ইন্ডিয়ান ব্যাটাররা ব্যাট করছে, বিপক্ষ দলের বোলাররা কিন্তু তাদেরকে পেসে বিট করছে। এখানে আমি বুঝতে পারছি যে ফিটনেসে কিছুটা ঘাটতিতে ভুগছেন ইন্ডিয়ান প্লেয়াররা। হরভজন সিংও কিন্তু প্রপার ফিটনেস নিয়ে খেলতে পারছেন না। তো প্রপার যদি খেলা হয় সামর্থ্যের বিচারে, আমার মনে হয় পাকিস্তান সাউথ আফ্রিকা ফাইনাল আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আমাদের আজকের পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে টেক্সট করবেন, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, এবং নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আসসালামু আলাইকুম।